পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে কোনো কোনো যৌগের নাম দিয়ে দেয়, দিয়ে বলে যে এই যৌগটার সংকেত কী। তো কোনো যৌগের সংকেত মনে রাখার জন্য আসলে ওই যৌগের নামের এমন কিছু থাকতে হবে যেটা দ্বারা তোমার মাথার ভিতরে একটা ওই যৌগের সংকেতের একটা পিকচার চলে আসবে। যেমন ধরো আমরা যদি কার্বন ডাইঅক্সাইড বলি তাহলে অবশ্যই আমাদের মাথার ভিতরে কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা চলে আসছে, কিন্তু আমি যদি তোমাকে বলি বক গ্যাসের সংকেত কী বা ফায়ার ড্যাম্পের সংকেত কী, তাহলে কিন্তু তোমার মাথায় কোনো পিকচার আসতেছে না। কিন্তু এই বক গ্যাস বা ফায়ার ড্যাম্প অথবা এটাকে আরও বলা হয় ধরো মার্শ গ্যাস, এখন মনে হয় অনেকে বুঝতে পারছে আমি কার কথা বলছি। এই ফায়ার ড্যাম্প বা বক গ্যাসের ইউপ্যাক নাম কি? মিথেন, তাই না? যেই মিথেন বলতেছো সাথে সাথে তোমার মাথার ভিতরে কী আসতেছে? CH4, তাই না? কিন্তু যতক্ষণ না আমরা মিথেন বলতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মাথার ভিতরে ছবিটা আসতেছে না। এই কারণে আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত বাণিজ্যিক বা প্রচলিত যৌগের নামগুলোর ক্ষেত্রে অল্টারনেটিভ কিছু নাম আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ বিশেষ করে ইউপ্যাক নাম অথবা অন্য কোনো কৌশল অবলম্বন করে আমরা এই যৌগগুলোর নাম মনে রাখবো। নাম মনে রাখলে পাশাপাশি সংকেত আমরা লিখতে পারবো। যেমন ধরো এই মিথেনের ক্ষেত্রে আমরা যদি দুইটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে একটা যৌগের নাম লিখি, সেটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। অনেকেই তোমরা মিথিলিন ক্লোরাইডের নাম জানো। মিথিলিন ক্লোরাইড এর ইউপ্যাক নাম কি? এর ইউপ্যাক নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, তাই না? সংকেত হচ্ছে CH2Cl2। এই যে সহজে মনে রাখা যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা ওইখান থেকে, আচ্ছা ওইটা পরে বলি, এখন যদি আমি তোমাকে বলি ফসজিন গ্যাস বলো, ফসজিন গ্যাসের সংকেত কি? পরীক্ষায় আসলো যে নিচের কোনটি ফসজিন গ্যাসের সংকেত, তখন কি করব? এই ফসজিন গ্যাসের অল্টারনেটিভ নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। অর্থাৎ এই সংকেতটা হচ্ছে জাস্ট এখানে হাইড্রোজেনের পরিবর্তে কি লাগাই দিব? অক্সিজেন আর Cl2, তাহলে এটা হয়ে গেল ফসজিন গ্যাসের সংকেত বা কার্বনিল ক্লোরাইড। ঠিক আছে? এইভাবে আমরা যদি ক্লোরোফর্মের সংকেত বলি তাহলে কি লিখব? ট্রাইক্লোরোমিথেন, তাই না? ট্রাইক্লোরোমিথেন হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। তো ক্লোরোফর্ম যদি তুমি সরাসরি মনে রাখতে চাও তাহলে ওর সাথে তোমাকে কি করতে হবে? ট্রাইক্লোরোমিথেন শব্দটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি CH-Cl3 মনে রাখা সহজ হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিই তাহলে আরেকটা সেম টাইপের যৌগ পাই, অর্থাৎ CCl3NO2। এই যৌগটার নাম কি? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন, অর্থাৎ এর নাম হচ্ছে কাঁদুনে গ্যাস। কাঁদুনে গ্যাস, কাঁদুনে গ্যাস এর সংকেত কোনটি বলে দিল পরীক্ষায় জিজ্ঞেস করলো যে কাঁদুনে গ্যাসের সংকেত কি। এখন এই কাঁদুনে গ্যাসের অল্টারনেটিভ নাম হিসেবে তোমাকে মনে রাখতে হবে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন, তাহলেই তোমার সংকেতটা মনে থাকবে। অর্থাৎ মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 3টা ক্লোরিন দ্বারা, আর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে নাইট্রোমূলক দ্বারা, এই জন্য নাম হচ্ছে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন, কাঁদুনে গ্যাসের সংকেত। মিথাইল মিথেনের সংকেত কি? মিথাইল মিথেন, মিথাইল মিথেনের সংকেত হচ্ছে অ্যাকচুয়ালি ইথেন। মিথাইল মিথেন হচ্ছে তোমার জাত প্রণালীতে নাম, এই নামেরই যদি তুমি অল্টারনেটিভ মনে রাখো ইথেন, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, তাই না? CH3 এটা হচ্ছে মিথাইল মিথেন। তোমাকে যদি বলা হয় ডাইমিথাইল মিথেনের সংকেত কি? ডাইমিথাইল মিথেন, অর্থাৎ মিথেনের 2টা হাইড্রোজেন পরমাণু 2টা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ প্রোপেন। ডাইমিথাইল মিথেন মনে রাখার পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে যে প্রোপেন হচ্ছে ডাইমিথাইল মিথেন। একইভাবে আমরা যদি বলি ট্রাইমিথাইল মিথেন, তখন এখান থেকে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা মিথাইল মূলক আসবে। আর যদি বলি টেট্রামিথাইল মিথেন, তখন আরও একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে আসবে। অর্থাৎ টেট্রামিথাইল মিথেনের ইউপ্যাক নাম তাহলে কি হচ্ছে? 2,2-ডাইমিথাইল প্রোপেন। 2,2-ডাইমিথাইল প্রোপেন হচ্ছে টেট্রামিথাইল মিথেনের সংকেত। আশা করি বুঝতে পেরেছো। আমরা জানি এটা হচ্ছে কিটোন মূলক, তাই না? এই কিটোন মূলকের দুই পাশে যদি 2টা মিথাইল মূলক দিই তাহলে এটা কি হয়ে যাবে? প্রোপানন, তাই না? এর বাণিজ্যিক নাম হচ্ছে কি? অ্যাসিটোন। এই জন্য অ্যাসিটোনের পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে কি? প্রোপানন, তাহলে তোমার অ্যাসিটোনের সংকেত মনে থাকবে। আবার এর সাথে ম্যাচ করে কিন্তু কেবল আমরা ফসজিন গ্যাস পড়ছি, তাই না? ফসজিন গ্যাসের ক্ষেত্রে কেমন ছিল? এরকম ছিল কিন্তু ফসজিন গ্যাস, তাই না? ফসজিন গ্যাস। আবার আমরা যদি এই কার্বনিল মূলকের সাথে মিথাইল মূলক বাদ দিয়ে 2টা ফিনাইল মূলক দিয়ে দিই, যেমন ধরো C6H6, C6H5, অর্থাৎ কীরকম দিব? বেঞ্জিন চক্র আকারে যদি দেখাই তাহলে কেমন হবে? এই যে এরকম। হ্যাঁ, এটাকে কি বলবো আমরা?
ডাইফিনাইল কিটোন, অথবা আমরা বলতে পারি তোমার বেনজোফেনন, বলতে পারি কি বেনজোফেনন অথবা ডাইফিনাইল কিটোন। এখন তোমাকে বেনজোফেননের পরীক্ষায় যদি আসে যে বেনজোফেননের সংকেত কী, তাহলে তোমাকে বেনজোফেননের অল্টারনেটিভ নাম যদি মনে রাখো যে ডাইফিনাইল কিটোন, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, কারণ এটার সাথে ম্যাচ করে ডাইমিথাইল কিটোন, ডাইফিনাইল কিটোন, তাই না? আবার এই জায়গায় যদি আমরা এই অক্সিজেনটাকে উঠাই দিয়ে দুইটা হাইড্রোজেন লাগাই দিই, তখন এটা নাম পাল্টে যাবে, তাই না? কী নাম হবে তখন? এখানে যদি দুইটা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে ওই যে একটু আগে যে দেখালাম এটার নাম কি ছিল, এই ইসের তোমার জাত প্রণালীতে এটার নাম কি ছিল? ডাইমিথাইল মিথেন, রাইট? একদম ঠিক ওরকম এটার নাম হবে ডাইফিনাইল মিথেন। হ্যাঁ, ডাইফিনাইল মিথেন। জাত প্রণালীতে এটার নাম ছিল কি? ডাইমিথাইল মিথেন। এটার নাম হুবহু ডাইফিনাইল মিথেন। যদি আমরা এখান থেকে আরেকটা হাইড্রোজেন সরাই দিই, তাহলে কি হবে? ট্রাইফিনাইল মিথেন, তাই না? এখানে আরেকটা ফিনাইল মূলক দিয়ে দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে? ট্রাইফিনাইল মিথেন। আবার এটাকে অফ করে দিয়ে যদি আরেকটা দিই, তাহলে টেট্রাফিনাইল মিথেন। তাহলে এক মিথেন থেকেই দেখো কতগুলো যৌগের নাম মনে রাখা যায়। হ্যাঁ, একইভাবে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা যদি একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে কি পাই? অ্যামিনো মিথেন। যদি দুইটাকে প্রতিস্থাপিত করি, তাহলে কি পাবো? ডাইমিথাইল অ্যামিন। যদি তিনটাকে প্রতিস্থাপিত করি, তাহলে কি পাবো? ট্রাইমিথাইল অ্যামিন। একইভাবে আমরা যদি এখানে ফিনাইল মূলক লাগাই দিই, তাহলে ওরকমই এটাকে পাবো কি? অ্যানিলিন। আর এটার কি? ফিনাইল অ্যামিন। যদি আরেকটা অফ করে দিই, আরেকটা ফিনাইল মূলক লাগাই দিই, তাহলে কি হয়ে যাবে? এটা ডাইফিনাইল অ্যামিন। যদি আরও একটা অফ করে দিয়ে যদি নিচে আরেকটা আমরা লাগাই দিই, তাহলে কি হয়ে যাবে? এটা ট্রাইফিনাইল অ্যামিন। হ্যাঁ, এইভাবে আমরা নাম মনে রাখতে পারি। ট্রাইফিনাইল অ্যামিন, ডাইফিনাইল অ্যামিন, হ্যাঁ, ফিনাইল অ্যামিন। ঠিক আছে, এবার একটা খুব ইন্টারেস্টিং আসতেছে, সেটা হলো কি যে আমরা এই মূলকটার নাম আমরা এর আগে শিখেছি, তোমাদের মনে আছে নাকি দেখো তো? CH3CO। এই মূলকটার নাম কি? মিথাইল কিটোমূলক বা মিথাইল কিটোন মূলক। এর আরও অনেকগুলো নাম আছে। কি কি নাম আছে? যেমন এটাকে বলা হয় অ্যাসাইল মূলক, অ্যাসিটাইল মূলক, অ্যাসিটোমূলক, ইথানয়েল মূলক। হ্যাঁ, কি কি বললাম? অ্যাসাইল মূলক বলে, অ্যাসিটোমূলক, তারপরে অ্যাসিটাইল মূলক, ইথানয়েল মূলক। হ্যাঁ, তো এখন আমরা এই জায়গায় একটা একটা করে এই বন্ডের এখানে জিনিস মানে বিভিন্ন মূলক লাগাবো এবং যৌগের নাম বলবো। যেমন ধরো আমরা যদি এখানে OH লাগাই দিই, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাসিটিক অ্যাসিড। এই যে অ্যাসিটো থেকে নামটা আসলো। হ্যাঁ, অ্যাসিটাইল ক্লোরাইড বললাম, অ্যাসিটাইল মূলক বললাম না, ওখান থেকেই নামটা আসছে অ্যাসিটিক অ্যাসিড। যদি আমরা এখানে তোমাকে বলে যে পরীক্ষায় যে অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেত কি? অ্যাসিটাইল CH3CO, তাহলে এখানে Cl দিয়ে দিলে অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইডও বলা হয়। যদি আমরা এখানে CH3CO NH2 দিই, তাহলে কি হবে? এটা অ্যাসিটামাইড, যেটা ইউপ্যাক নাম হচ্ছে ইথানামাইড। এখন তোমাকে পরীক্ষায় দিল যে অ্যাসিটামাইডের সংকেত কি, তাহলে তোমাকে অবশ্যই অ্যাসিটামাইডের পাশাপাশি কি মনে রাখতে হবে? ইথানামাইড। তাহলে তুমি দ্রুত সংকেতটা মনে রাখতে পারবা। হ্যাঁ, এখন যদি আমরা এখানে এই হাইড্রোজেনটাকে অফ করে দিয়ে এখানে যদি একটা ফিনাইল মূলক লাগাই দিই, তাহলে কি হবে? এটার নাম কি হবে? এন ফিনাইল অ্যাসিটামাইড, অথবা এটাকে কি বলতে পারো? অ্যাসিটানিলাইড। এন ফিনাইল অ্যাসিটামাইড অথবা অ্যাসিটানিলাইড পরীক্ষায় আসে। অ্যাসিটানিলাইডের সংকেত কি? এখন তোমাকে দুইটা মনে রাখতে হবে। অ্যাসিটানিলাইড, তার মানে এই অ্যাসিটো মূলকটা থাকবে, সাথে কি থাকবে? এই ফিনাইল মূলকটা থাকবে, তাই না? আশা করি বুঝতে পারতেছো আমি কি বলতেছি। তো এইখানে যদি আমরা আরেকটা OH লাগাই দিই, তাহলে কি হবে? এটা হচ্ছে সেই প্যারাসিটামলের সংকেত। দেখো, তোমাকে যদি হঠাৎ জিজ্ঞেস করা হয় যে প্যারাসিটামলের সংকেত কি, তাহলে কিন্তু তুমি মনে করা কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটাকে ইউপ্যাক নাম হিসেবে মনে রাখো যে এটার ইউপ্যাক নাম কি? 4-হাইড্রক্সি এন ফিনাইল
অ্যাসিটামাইড। ফোর হাইড্রক্সি এন ফিনাইল অ্যাসিটামাইড, এটা হচ্ছে প্যারাসিটামলের ইউপ্যাক নাম। সহজ না? শুধু প্যারাসিটামল বললে কিন্তু মাথার ভিতরে কোনো পিকচার আসে না, কিন্তু যখনই আমরা বলবো ফোর হাইড্রক্সি এন ফিনাইল অ্যাসিটামাইড, তাহলে কিন্তু একটা পিকচার আসার কথা। এইটা কিভাবে আসবে, যে প্রথমে তোমাকে কি শেখানো হয়েছে? অ্যাসিটামাইডের সংকেত, তারপরে শেখানো হলো ফোর হাইড্রক্সি এন ফিনাইল অ্যাসিটামাইড। আশা করি বোঝা গেছে। ফোর হাইড্রক্সি এন ফিনাইল অ্যাসিটামাইড, এটা হচ্ছে আমাদের ইউপ্যাক ইসের নাম, কি বলা হয়? প্যারাসিটামলের নাম। তাহলে আমরা শিখলাম হলো এটুকু হলো অ্যাসিটোমূলক, আর একটু আগে দেখাইছি CH3 CO CH3, এটার নাম কি ছিল? প্রোপানন, অর্থাৎ অ্যাসিটোন। প্রোপাননের ইউপ্যাক নাম প্রচলিত নাম কি ছিল? অ্যাসিটোন। এখন এই মূলকটুকু আর এইখান থেকে এই দুটোকে যোগ করে একটা নতুন যৌগ লেখা যায়, এবং সেটা লেখার আগে আমি তোমাকে যদি বলি, তোমাকে যদি বলা হয় যে অ্যাসাইল অ্যাসিটোনের সংকেত লিখো, তাহলে কিভাবে লিখবো? অ্যাসাইল অ্যাসিটোনের সংকেত হচ্ছে এরকম, যে এই হলো অ্যাসাইল মূলক, তুমি একটু আগে শিখেছো অ্যাসাইল মূলক, এর সাথে তুমি অ্যাসিটোন লাগাই দাও। তাহলে কিভাবে লাগাবো? অবশ্যই CH2 CO CH3, তাহলে হয়ে গেলে অ্যাসাইল অ্যাসিটোন। মনে থাকবে? অ্যাসাইল অ্যাসিটোন। এর সংকেত মনে রাখার উপায় হচ্ছে এই যে অ্যাসাইল মূলকটা আর অ্যাসিটোন সংকেতটা, এই দুটোকে একসাথে করে দিলেই অ্যাসাইল অ্যাসিটোনের সংকেত তুমি মনে রাখতে পারবে আশা করি। ঠিক আছে? তোমাকে বলা হলো ক্লোরালের সংকেত কি, বাট এটা তোমার মাথায় আসছে না, কিন্তু তুমি যদি মনে রাখো যে ট্রাইক্লোরো ইথানেল, তাহলে কিন্তু তুমি মনে করতে পারবা যে এটা একটা সংকেত কি হতে পারে। ট্রাইক্লোরো ইথানেল, ট্রাইক্লোরো ইথানেলের সংকেত লিখতে পারবে না? ইথানেল মানে কি? 2 কার্বন, একটাতে তো CHO থাকবে, আর ট্রাইক্লোরো মানে 3টা ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরালের সংকেত। তার মানে কি? CCl3 CHO, এটা হচ্ছে ক্লোরালের সংকেত। আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ক্লোরালের সংকেতের পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে ট্রাইক্লোরো ইথানেল। ক্লোরাল হচ্ছে ট্রাইক্লোরো ইথানেল, তাহলেই তুমি দ্রুত সংকেত মনে করতে পারবা। হ্যাঁ, এভাবে আমরা যদি জাইলিনের সংকেত বলা হয়, জাইলিন, জাইলিন কাকে বলা হয়? জাইলিন হচ্ছে ধরো বেঞ্জিনের যদি 2টা মিথাইল মূলক যুক্ত থাকে তখন তাকে বলা হয় জাইলিন। এই যে, তা এখন এভাবে তো মনে রাখা একটু কঠিন। যদি আমরা বলি 1,2 ডাইমিথাইল বেনজিন, তাহলে কিন্তু মাথায় একটা কিছু থাকবে, তাই না? তার মানে জাইলিন হয় হচ্ছে 3 রকমের। জাইলিন কয় রকমের হয়? 3 রকমের। এই একটা দেখালাম, এই একটা, আর হলো এই একটা। এখন যদি তোমাকে পরীক্ষা আসে যে এটাকে পাশাপাশি আছে এজন্য অর্থ, আর এটা একটার পর একটা আছে এজন্য মেটা বলা হয়, আর এটা বিপরীত পাশে আসে এই জন্য প্যারা বলা হয়। তো এই সংক্রান্ত আলোচনা আমরা অ্যারোমেটিকে আরও বিস্তারিত বলবো। আপাতত ইউপ্যাক হিসেবে নাম্বারিং করে বলি যে 1,2 ডাইমিথাইল বেনজিন, এটা হচ্ছে একটা জাইলিন। 1,3 ডাইমিথাইল বেনজিন, এটা আরেকটা জাইলিন। 1,4 ডাইমিথাইল বেনজিন, অর্থাৎ অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। অর্থোজাইলিন, অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। হ্যাঁ, 1,2 1,3 1,4। এখন যদি আমরা এই মিথাইল মূলকের এখানে একটা ওএস মূলক লাগাই দিই, তাহলে কি হয়ে যাবে? মিথাইল মূলকের এখানে যদি একটা ওএস মূলক লাগাই দিই, তখন এটাকে বলা হয় ক্রেসল বা ক্রিসল। হ্যাঁ, তাহলে এটার নাম কি হবে? অর্থোক্রিসল, এটার নাম প্যারাক্রিসল, এই মেটাক্রিসল, আর এটার নাম হচ্ছে প্যারাক্রিসল। ঠিক আছে? এটার নাম হচ্ছে অর্থোক্রিসল, এটার নাম মেটাক্রিসল, এটার নাম প্যারাক্রিসল। পরীক্ষায় যদি দেয় যে অর্থোক্রিসলের সংকেত কি, মনে রাখতে হবে এইভাবে। হ্যাঁ, কি বলবো আমরা? এটা হলো 1, এটা 2 মিথাইল ফেনল, এটা 3 মিথাইল ফেনল, এটা 4 মিথাইল ফেনল। এটা হচ্ছে ক্রিসলের সংকেত। 3টা ক্রিসলের সংকেত দেখালাম। হ্যাঁ, আশা করি মনে থাকবে। তার মানে কি, জাইলিন আর ক্রিসল কাছাকাছি, শুধুমাত্র একটার ক্ষেত্রে 2টা মিথাইল মূলক, আর একটাতে একটা মিথাইল আর একটা হাইড্রক্সিল মূলক।
এইখান থেকে আমরা ডেটলের দিকে চলে যাব। কিভাবে যাব? ধরো তোমাকে যদি বলি এই যৌগটার নাম কি, এটার নাম হচ্ছে ফেনল, আমরা জানি ফেনল, তাই না? এখন যদি এখানে একটা মিথাইল মূলক আর এখানে একটা মিথাইল মূলক দিই, তাহলে এটার নাম কি হবে? 1,3,5, তাহলে এটা কি হবে? 3,5 ডাইমিথাইল ফেনল, 3,5 ডাইমিথাইল ফেনল। যদি এখানে একটা ক্লোরিন লাগাই দিই তাহলে কি হবে? প্রথমে চলে আসবে তখন এইটা, তাই না? 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। এটাই হচ্ছে এই কী বলে ওটা, তোমার ডেটলের নাম। তাহলে ডেটলের নাম সরাসরি আমাদের মাথায় আসে না, ডেটলের নাম বললে সংকেত আমাদের মাথায় আসবে না। কিন্তু আমি যদি মনে রাখি যে 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, মনে থাকবে না? 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, এটাই হচ্ছে ডেটল। এটাকে আবার সংক্ষেপে বলা হয় ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল। কারণ এখানে ক্লোরিন পরমাণু রয়েছে, এই জন্য ক্লোরো, আর দুইটা মিথাইল থাকলে তাকে কি শেখানো হয়েছে একটু আগে? জাইলিন। তাহলে এটা হলো জাইলি, অ্যালকোহল ওএইচ রয়েছে, এই জন্য নল, এই যে এই নাম ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল। নামটা উচ্চারণ করাই কঠিন, তাই না? ক্লোরোজাইলিনল কোথা থেকে কিভাবে আসলে বুঝতে পেরেছো তো? জাইলিন তো শিখেছো যে বেঞ্জিনের সাথে দুইটা মিথাইল মূলক, এই জন্য জাইলিন। এখন সে জাইলিনের সাথে আছে অ্যালকোহল, এই জন্য জাইলিনল হয়ে গেল। অ্যালকোহল মানে এখানে ওএইচ মূলক, অল উচ্চারণ করানো হয়েছে, জাইলিনল। আর যেহেতু ক্লোরিন আছে এই জন্য ক্লোরোজাইলিনল। এখন তুমি যদি এভাবে মনে রাখো ক্লোরোজাইলিনল হিসেবে, ওকে। আমার মনে হয় ইউপ্যাক মনে রাখা বেশি সোজা, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। আশা করি বোঝা যাচ্ছে, হ্যাঁ? এবার আমরা যদি একটু গ্লিসারিনের দিকে যাই, গ্লিসারিনের সংকেত কি অনেকেই জানো, প্রোপেন 1,2,3 ট্রাইঅল, তাই না? এই হচ্ছে গ্লিসারিনের সংকেত। এটার ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম কি বললাম? প্রোপেন 1,2,3 ট্রাইঅল। যদি কেউ গ্লিসারিন সরাসরি এরকম মনে রাখতে পারো, ওকে, গুড। আর যদি সরাসরি এরকম মনে রাখতে না পারো তাহলে কি বলতে হবে? প্রোপেন 1,2,3 ট্রাইঅল। এবার এখান থেকে আমরা দুই একটা যৌগ একটু পাল্টায় লিখবো। যেমন ধরো এই হাইড্রোজেনের জায়গায় আমরা যদি নাইট্রোমূলক লাগাই দিই তাহলে কি হবে? হাইড্রোজেনের জায়গায় যদি নাইট্রোমূলক লাগাই দিই তাহলে কি হবে? ট্রাইনাইট্রোগ্লিসারিন, ট্রাইনাইট্রোগ্লিসারিন, TNG, ট্রাইনাইট্রোগ্লিসারিন। অনেকে TNT জানো, ট্রাইনাইট্রোটলুইন, হ্যাঁ? সেরকম ট্রাইনাইট্রোগ্লিসারিন, খুবই বিস্ফোরক পদার্থ। ওকে, এখানে যদি আমরা যে OH ছিল, OH-গুলোর পরিবর্তে যদি তোমার কি বলা যায়, OH-গুলোর পরিবর্তে যদি আমরা অ্যাসিটেটমূলক লাগাই দিই OH-গুলোর পরিবর্তে, অর্থাৎ OOC-CH3, হ্যাঁ, OOC-CH3, গ্লিসারাইল অ্যাসিটেট, গ্লিসারাইল অ্যাসিটেট। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, যাই হোক তারপরেও দেখালাম। এখন আমরা যদি গ্লিসারিনের এখান থেকে একটু চেঞ্জ করি, যেমন ধরো গ্লিসারিনের কয়টা ছিল? OH 3টা, আমি একটা বাদ দিয়ে একটাতে CHO দিয়ে দিলাম, সাথে সাথে এটার নাম কি হয়ে গেল? গ্লিসারঅ্যালডিহাইড। এটার নাম কি হলো? গ্লিসারঅ্যালডিহাইড। মনে থাকবে? যদি আমরা এটাকে চেঞ্জ করে জাস্ট COOH করে দিই, সাথে সাথে এটা হয়ে যাবে গ্লিসারিক অ্যাসিড। তাহলে পরীক্ষা যদি আসে গ্লিসারিক অ্যাসিডের সংকেত কী, তাহলে গ্লিসারিন থেকে মনে রাখতে হবে COOH। যদি বলে গ্লিসারঅ্যালডিহাইডের সংকেত কী, তাহলে গ্লিসারিন থেকে মনে রাখতে হবে CHO। আশা করি বোঝা যাচ্ছে। শুরু করতেছি আমরা বেনজালডিহাইড দিয়ে। বেনজালডিহাইডের সংকেত তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো। বেনজালডিহাইডের সংকেত কি? CHO, বেনজালডিহাইড। যদি আমরা এখানে OH লাগাই দিই তাহলে এটা কি হবে? 2-হাইড্রক্সি বেনজালডিহাইড। এইটার পরিচিত নাম কি? পরিচিত নাম হচ্ছে স্যালিসালডিহাইড। এটার পরিচিত নাম হচ্ছে স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। এখন
স্যালিসালডিহাইড সরাসরি যদি তোমার মনে না থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে কি 2 হাইড্রক্সি বেঞ্জালডিহাইডই হচ্ছে স্যালিসালডিহাইড। 2 হাইড্রক্সি বেঞ্জালডিহাইড স্যালিসালডিহাইড। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে এরকম লিখি তাহলে নিশ্চয়ই তুমি বুঝে যাবে কি লেখা হয়েছে। এটার নাম কি হবে তাহলে? স্যালিসাইলিক অ্যাসিড। এটার নাম হবে স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, যদি আমরা এখানে সোডিয়াম লাগাই দিই তাহলে কি হয়ে যাবে? সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট। তোমার পরীক্ষা আসলো সোডিয়াম স্যালিসাইলেটের সংকেত কোনটা? এটা। যদি এখানে যদি বলা হয় এইচ দিয়ে যে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট অ্যালডিহাইডের জায়গায় COOH, স্যালিসালডিহাইড স্যালিসাইলিক অ্যাসিড। শুরু হয়েছে কোনটা দিয়ে? বেঞ্জালডিহাইড দিয়ে। বেঞ্জালডিহাইডের সাথে যদি আমি OH লাগাই দিই অর্থ পজিশনে তাহলে হয়ে যায় কি? স্যালিসালডিহাইড। যদি আমরা COOH লাগাই তাহলে কি হয়ে যাবে? স্যালিসাইলিক অ্যাসিড। যদি সোডিয়াম লাগাই তাহলে কি হবে? সোডিয়াম স্যালিসাইলেট। যদি আমরা এই জায়গায় সোডিয়াম না লাগাই, যদি আমরা এখানে COOCH3 লাগাই তাহলে কি হবে? মিথাইল স্যালিসাইলেট। তাহলে কি হলো এটা? মিথাইল স্যালিসাইলেট। আমরা জানি এটা হলো বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত, তাই না? COOH, এটার নাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড। এর যদি 2 নম্বর পজিশনে আমরা অক্সিজেনের সাথে একটা অ্যাসিটাইল মূলক লাগাই দিই তাহলে কোন যৌগের সংকেত পাওয়া যাবে জানো? বেঞ্জয়িক অ্যাসিডের 2 নম্বর পজিশনে অক্সিজেনের সাথে যদি একটা অ্যাসিটাইল মূলক লাগাই দিই তাহলে এটা হয়ে যাবে অ্যাসপিরিনের সংকেত। পরীক্ষা যদি আসে অ্যাসপিরিনের সংকেত কি, তাহলে তোমাকে এইভাবে মনে রাখা কঠিন হয়ে যাবে। তাহলে কিভাবে মনে রাখতে হবে? এর একটা অল্টারনেটিভ নাম তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে কি, এটা কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর পজিশনে। এটা কি মূলক? এটা হলো অ্যাসিটাইল মূলক। তাহলে 2 অ্যাসিটাইল, এটা হলো অক্সিজেনের সাথে আছে, সেজন্য 2 অ্যাসিটাইলক্সি অ্যান্ড দেন বেঞ্জয়িক অ্যাসিড। দেখো তো একদম ডেটলের মতো। ডেটলে যেমন বলেছিলাম 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, ঠিক সেরকম 2 অ্যাসিটাইলক্সি বেঞ্জয়িক অ্যাসিড। 2 অ্যাসিটাইলক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এটাই হচ্ছে অ্যাসপিরিনের ইউপ্যাক নাম। এখন অ্যাসপিরিনের পাশাপাশি তোমাকে মুখস্থ করতে হবে 2 অ্যাসিটাইলক্সি বেঞ্জয়িক অ্যাসিড। জাস্ট 2-3 বার তুমি মুখে বলো আর এই সংকেতটা 2-3 বার লেখো, দেখবা যে তোমার মুখস্থ হয়ে গেছে। 2 অ্যাসিটাইলক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এটাই হচ্ছে অ্যাসপিরিনের সংকেত। লাস্ট আরেকটা যৌগের সংকেত দিয়ে আমরা ক্লাস শেষ করব, সেটা হচ্ছে কি ডিডিটি। ডিডিটির নাম তোমরা শুনেছ? ডিডিটি, এটার ফুল মিনিং কি? প্যারা ডাইক্লোরো। ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই যে ডাইক্লোরো থেকে ডি, ডাইফিনাইল থেকে ডি, আর ট্রাইক্লোরো থেকে টি নেওয়া হয়েছে। হ্যাঁ, ডিডিটি, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এখন এর সংকেত তোমাকে লিখতে হবে। তুমি ডিডিটি সরাসরি মনে রাখা কঠিন, তাই না? কিন্তু তুমি যদি এইটার সংকেত একবার লেখো এবং এইভাবে পড়ো তাহলে দেখা যাবে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সেটা কেমন? এটা কি ইথেন, তাই না? এই হলো 2টা কার্বন, ইথেন। এখন কি বলা হয়েছে? প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, অর্থাৎ 2টা ফিনাইল আছে। এই একটা ফিনাইল দিলাম আর এই একটা ফিনাইল দিলাম, ওকে, ডাইফিনাইল। এরপরে কি বলছে? প্যারা ডাইক্লোরো, অর্থাৎ এইটা হলো 1 নম্বর কার্বন আর এইটা হলো তার প্যারা পজিশন। এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো তার প্যারা পজিশন। এই পর্যন্ত লেখা হয়ে গেছে, অর্থাৎ প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। এরপরে বলছে ট্রাইক্লোরো, তার মানে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তারপরে ইথেন। এটা চার্জজনই পূর্ণ হয়ে গেছে, এখানে একটা বাকি আছে, তাহলে এখানে একটা H দিয়ে দিলাম। এই হচ্ছে ডিডিটির সংকেত। এখন তুমি যদি এইভাবে লেখো, 2-3 বার লেখো, জাস্ট এটাকে এবার সংক্ষেপে লেখো যে CCl3 বন্ড CH, এখানে একটা বেঞ্জিন মূলক আর এখানে একটা, ঠিক আছে?
এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাই না? দেখেছি, এবার সহজ হয়ে গেছে। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এইটাই হচ্ছে ডিডিটির সংকেত। তো যদি কখনো আসে যে ডিডিটির সংকেত লেখো, একদম সহজ ব্যাপার, ইথেনের থেকে যৌগটা তৈরি হয়েছে, তাই না? তো এই ছিল মোটামুটি কিছু প্রচলিত বা বাণিজ্যিক যৌগের মনে রাখার একটু কৌশল। কোনোটা আমরা ইউপ্যাক ব্যবহার করেছি, কোনোটাতে অন্য অন্য টেকনিক ব্যবহার করে যৌগগুলোর নাম মনে রাখার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা যদি তোমরা 2-1বার দেখো এবং খাতায় প্র্যাকটিস করো, লেখো, অবশ্যই মনে থাকবে। কিন্তু যদি না লেখো বা প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু মনে থাকার সম্ভাবনা কম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।